ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন করে আবার 10% আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সীমিত সামরিক হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার জেরে ইউরোপীয় সমরাস্ত্র মোতায়েন ওয়াশিংটনে। মার্কিন প্রশাসনের নথি প্রকাশের ঘোষণার পর এলিয়েন ইস্যুতে আলোচনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন ঘাঁটিতে ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সাথে তুমুল বিবাদে জড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক রায়ে ট্রাম্প আরোপিত ট্যারিফকে অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেন ট্রাম্প। বিকল্প আইন ব্যবহার করে প্রয়োগ করেন প্রেসিডেন্সিয়াল ক্ষমতা। এক নির্বাহী আদেশে সব দেশের উপর নতুনভাবে 10% শুল্ক আরোপের ঘোষণাও দেন তিনি। ভুক্তভোগী হবে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য সহ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকারী দেশগুলো। সম্প্রতি বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের 6 বিচারপতি অবস্থান নেন ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অসাংবিধানিক। এই আইনের আওতায় ট্যারিফ বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই প্রেসিডেন্টের। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে রাগঢাক না রেখেই অসন্তোষ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, বিদেশি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বিচারপতিরা, যা জাতির জন্য অসম্মানের। এখানেই শেষ নয়। আদালতের রায়ের পরপরই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 1962 সালের দ্য ট্রেড এক্সপ্যানশন আইন ব্যবহার করে সব দেশের আমদানি পণ্যের ওপর নতুন 10% শুল্ক আরোপ করেন তিনি। এর ফলে পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা দেশগুলোকেও নির্ধারিত শুল্কের পরিবর্তে এখন থেকে 10% বৈশ্বিক শুল্কের মুখোমুখি হতে হবে। ধারণা করা হচ্ছে চুক্তির আগে যে হারে দেশগুলো শুল্ক দিয়ে আসছিল তার সাথে যোগ হবে এই 10%। আমরা কেবল ভিন্ন পথে হাঁটছি। কিছু ট্যারিফ থাকবে, কিছু থাকবে না। তবে 10% সিদ্ধান্ত বহাল থাকবে, যা আমাদের অধিকার। অনেক অর্থ আমাদের দেশে আসবে, তাদের ট্যারিফ দিতে হবে। ট্রাম্প জানান, সেকশন 122 এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আইনের অধীনে 5 মাসের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই আইন। 5 মাসের সময়সীমা পার হলে এই ট্যারিফ অব্যাহত রাখতে হলে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শুল্ক ইস্যুতে মুখোমুখি ট্রাম্প প্রশাসন ও মার্কিন বিচার বিভাগ। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার উপর লাগাম টানতে চায় সুপ্রিম কোর্ট। তবে আইনকে কাজে লাগিয়ে 10% শুল্ক বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে জটিলতা বাড়বে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে, যার প্রভাব বিশ্ব বাণিজ্যে পড়বে। শুল্ক ইস্যুতে আবারও মুখোমুখি ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেন। এর পরপরই আবারও নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার উপর লাগাম টানতে চায় মার্কিন বিচার বিভাগ। অন্যদিকে আইনের সুযোগকে কাজে লাগিয়ে শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রাখতে চাইবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে বিচার বিভাগের সাথে প্রশাসনের দূরত্ব সৃষ্টি হবে। আইনের ধারাকে কাজে লাগিয়ে হয়তো ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শুল্ক আরোপের যৌক্তিকতা দাঁড় করাতে পারে। অন্যদিকে বিচার বিভাগের লক্ষ্য প্রেসিডেন্টের ক্ষমতার উপর লাগাম টানা। ফলে এটা স্পষ্ট যে সরকারের সাথে বিচার বিভাগের একটা মুখোমুখি অবস্থান সৃষ্টি হবে। গেল এপ্রিলে ধার্য করা শুল্কের সাথে নতুন 10% শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। যদিও এ নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতার, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে মার্কিন অর্থনীতিতে। শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত অন্যান্য দেশকে যেমন ক্ষতির মুখে ফেলে, তেমনি যুক্তরাষ্ট্রকেও বিপদে ফেলেছে। এতে করে প্রশাসনের বিভিন্ন পক্ষগুলোর মধ্যে বিভাজন এবং দূরত্বের সৃষ্টি হয়। এই মেরুকরণ মার্কিন সরকারের উপর অনিবার্য প্রভাব ফেলবে, কারণ মার্কিন বাণিজ্য নীতিতে এখনও নেতিবাচক বিভিন্ন ইস্যু রয়ে গেছে। এদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গেল 1 বছরে আদায় করা প্রায় $175 বিলিয়ন শুল্ক ফেরতযোগ্য হতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ইরানের সাথে চলমান উত্তেজনার জেরে এবার ইউরোপেও সমরাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে ইরানের সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানে আগ্রহী ইরান, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে উত্তাপের জেরে এবার ইউরোপে সামরিক তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। কয়েকদিন যাবৎ যুক্তরাজ্য ও পর্তুগালের বিমান ঘাঁটিগুলোয় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। ইউরোপ ও আফ্রিকার মাঝের কৌশলগত জলপথ জিব্রাল্টার প্রণালীতেও দেখা মিলেছে বিমানবাহী রণতরীর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়ও মিলল ইরানে হামলার ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পারমাণবিক চুক্তিতে তেহরানকে বাধ্য করতেই সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই চালানো হতে পারে হামলা। প্রাথমিক টার্গেট সামরিক বা সরকারি স্থাপনা। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ না হলে আরও বিস্তৃত হতে পারে সামরিক অভিযান। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে তেহরানের হাতে 10 থেকে 15 দিন সময়সীমাও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে হুমকি ধমকির মাঝে ঠান্ডা মাথায় কূটনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর গলায় বলেন, তাদের পারমাণবিক প্রোগ্রামের কোনো সামরিক সমাধান নেই, এর একমাত্র সমাধান কূটনীতি। আরও জানান, যুদ্ধ কিংবা কূটনীতি যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত খামেনি প্রশাসন। আগামী 2-3 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির খসড়া তৈরির কথাও জানান আরাকচি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। লেবাননে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, অন্তত 10 জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হিজবুল্লাহর 3 শীর্ষ কমান্ডার। এই হামলায় আরও 50 জন আহত হয়েছে। এক বিবৃতিতে নিহত কমান্ডারদের নাম প্রকাশ করেছে IDF। তারা হলেন আলী জৈদ আল মুজাফি, মোহাম্মদ ইব্রাহিম আল মুজাফি এবং হুসেইন ইয়াঘি। বালবেকের একটি কমান্ড সেন্টারে কমান্ডারদের বৈঠকের সময় হামলা চালানো হয়। আর IDF এর অভিযোগ, বেসামরিক এলাকায় স্থাপনা করা হয়েছিল ওই কমান্ড সেন্টারটি, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তাদের দাবি, সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে হিজবুল্লাহ। একই দিন দক্ষিণ লেবাননে হামাসের আরেকটি কমান্ড সেন্টারে হামলার কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। আধা সামরিক বাহিনী RSF-কে সমর্থনের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি পাঠিয়েছে সৌদি আরব। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে আমিরাতের জাতীয় নিরাপত্তা জায়েদ আল নাহিয়ানকে বিমাল একটি চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওই চিঠিতে সুদানের গৃহযুদ্ধে আমিরাতের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সৌদি যুবরাজ। এছাড়া ইয়েমেনে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপ দেশটির জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলেও যুক্তি দেওয়া হয়। গেল বছর ডিসেম্বরে দক্ষিণ ইয়েমেনে আমিরাত আর সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী RSF-এর উপরে হামলা চালায় সৌদি আরব। আগামী 6 মার্চ মহাকাশচারীদের নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা হবে নাসার রকেট। 54 বছর পর চাঁদে মানুষ পাঠাতে আর্টেমিস 2 নামের এই মিশন পরিচালনা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। বৃহস্পতিবার মিশনের সবশেষ পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ করে নাসা। সংশ্লিষ্টরা বলছেন, এখনও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। ত্রুটি ধরা পড়লে পরিবর্তন হতে পারে মিশনের তারিখ। এই ভিডিওটি প্রকাশিত হয় 2023 সালের 3রা এপ্রিল। প্রায় অর্ধ শতাব্দী পর এদিনেই আবারও চাঁদে মানুষবাহী অভিযান চালানোর ঘোষণা দেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মিশনের নাম দেওয়া হয় আর্টেমিস 2। প্রায় 3 বছর ধরে নিখুঁতভাবে এই মিশন পরিচালনার প্রস্তুতি নেয় নাসা। একের পর এক পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ করা হয়। ওয়েট ড্রেস রিহার্সাল চালিয়ে হাইড্রোজেন লিকের মতো বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। সবশেষ গেল বৃহস্পতিবার 50 ঘণ্টাব্যাপী উৎক্ষেপণ প্রশিক্ষণ সম্পন্ন করে মহাকাশ গবেষণা সংস্থাটি। এরপরই মিশনের প্রাথমিক তারিখ ঘোষণা করে নাসা। সফল ওয়েট ড্রেস মহড়ার পর আমরা 6 মার্চকে রকেট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ হিসেবে মনে করছি। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে সবশেষ প্রশিক্ষণের বিশ্লেষণও অন্তর্ভুক্ত। প্রয়োজন হলে তারিখে পরিবর্তন আসতে পারে বলেও জানান নাসার নীতি নির্ধারকরা। ফ্লাইট রেডিনেস সার্টিফিকেশনের সফলতার উপর নির্ভর করছে আমাদের মিশন। আগামী সপ্তাহ অবধি এটি নজরদারিতে রাখবো আমরা। কোনো ত্রুটি দেখা দিলে মিশনের তারিখ পরিবর্তন হতে পারে।
নাসার 10 দিনের এই আর্টেমিস 2 মিশনে চন্দ্রাভিযানে যাবেন 4 মহাকাশচারী। তবে চাঁদের মাটিতে না নেমে প্রদক্ষিণ করবেন এর কক্ষপথ। আগের সব রেকর্ড ভেঙে পাড়ি দেবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। 3, 2, 1. Boosters ignition. এর আগে 2022 সালে আর্টেমিস 1 মিশনে কোনো মানুষ ছাড়াই চাঁদে পাঠানো হয়েছিল রকেট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। শুক্রবার রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভে নামে বিরোধী দলীয় নেতাকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাথর ছুড়ে বিক্ষোভকারীরা। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বেলুকুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এই ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন টেন্ডারে হস্তক্ষেপ, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই নারী নেত্রীর বিরুদ্ধে, যদিও তিনি সবকিছুই অস্বীকার করেছেন। কালো জাদু এবং ডাকিনী চর্চার অভিযোগে ভারতে এক নারী এবং 10 মাসের শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায় ঝাড়খণ্ডের একটি গ্রামে এই ঘটনা। কুরসাই নামের গ্রামটিতে সম্প্রতি গবাদি পশুর মৃত্যুর হার বেড়ে যায়। এর পাশাপাশি অনেকে অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ ওঠে জ্যোতি সিং নামের এক ব্যক্তি কালো জাদু ও ডাকিনী বিদ্যার সাথে জড়িত, যার কারণেই গ্রামে রোগ ছড়িয়ে পড়ছে এমন অভিযোগ ওঠে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ কয়েকজন জ্যোতি সিং এর বাড়িতে হামলা চালায়, আগুন দেওয়া হয় তাদের বাড়িতে। মারাত্মক দগ্ধ হন জ্যোতি সিং, মারা যান তার স্ত্রী, 10 মাসের সন্তান। বিভিন্ন সময় ভিন গ্রহের পানি বা এলিয়েনের অস্তিত্ব নিয়ে সামনে এসেছে নানা আলোচনা, মত পার্থক্য। সামনে এসেছে যুক্তরাষ্ট্র এরিয়া 51, রাশিয়ার কাপুস্টিনিয়ারের মতো বেশ কিছু সামরিক ঘাঁটির নাম। সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ, সীমানার উপর বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞার মতো অদ্ভুত কিছু নিয়মের প্রেক্ষিতে এসব স্থানে এলিয়েনের বিচরণ রয়েছে বলে অনেকেই মনে করেন। আর জনসাধারণের ব্যাপক কৌতূহলের ভিত্তিতে এবার এলিয়েন সংক্রান্ত সকল সরকারি নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এলিয়েন কিংবা ভিনগ্রহের বাসিন্দাদের নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। বিভিন্ন সময়ে এলিয়েনদের অস্তিত্ব নিয়ে তৈরি হয়েছে বহু রহস্য, আলোচনায় এসেছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। তবে প্রশ্ন হলো, আসলেই কি অস্তিত্ব রয়েছে ভিনগ্রহের এই রহস্যময় প্রাণীদের? বিভিন্ন সময়ে আকাশে অজানা উড়ন্ত বস্তু, রহস্যময় প্রাণীর আনাগোনা নিয়ে বহু তথ্য উপাত্ত সামনে এলেও এ বিষয়ে রয়েছে মতবিরোধ। অনেকের ধারণা, সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ এমন অনেক রহস্যময় স্থানে রয়েছে এলিয়েনের বিচরণ। ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্বের প্রশ্নে প্রথমেই আসে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের এরিয়া 51-এর প্রসঙ্গ। মূলত নেভাদার মরুভূমির গভীরে অজ্ঞাত এক স্থানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি হিসেবে পরিচিত এই এরিয়া 51। তবে নথিপত্রে ঘাঁটি হলেও এর ভিতরে কি হয় তা একেবারেই অজানা। জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তো বটেই, এর উপর দিয়ে ওড়ারও অনুমতি নেই কোনো বিমানের। প্রথমে এর অস্তিত্বের খবর স্বীকার করেনি মার্কিন প্রশাসন। তবে 2013 সালে তথ্য অধিকার আইনের আওতায় কিছু গোপন নথি প্রকাশিত হলে আনুষ্ঠানিকভাবে রহস্যময় ঘাঁটিটির সত্যতা নিশ্চিত করে সরকার। এরিয়া 51-এর মতো যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে রয়েছে থম রিড ইউএফও মনুমেন্ট পার্ক। 1969 সালে আকাশে ব্যাপক উজ্জ্বল বিশালাকার অজ্ঞাত এক যান একই সাথে প্রত্যক্ষ করে ওই এলাকার 40 জনেরও বেশি মানুষ। এছাড়াও রয়েছে রাশিয়ার সামরিক গবেষণা কেন্দ্র কাপুস্টিনিয়ার। সোভিয়েত আমল থেকে অনুমেয় এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসা ঘাঁটিটি পরিচিত রাশিয়ার এরিয়া 51 হিসেবে। রয়েছে অস্ট্রেলিয়ার দুর্গম মরু এলাকায় অবস্থিত স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন পাইন গ্যাপ। অজ্ঞাত কারণে ঘাঁটিটি নিয়ে রয়েছে ব্যাপক লুকোছাপা। এছাড়াও কড়া নিরাপত্তা ও গোপন কর্মকাণ্ডের প্রেক্ষিতে ব্রিটিশ সামরিক গবেষণা কেন্দ্র পোর্টন ডাউন, মার্কিন ভূগর্ভস্থ কমান্ড সেন্টার মাউন্ট ওয়েদারের মতো বহু স্থান ও ঘাঁটিতে এলিয়েনের অস্তিত্ব রয়েছে বলে মনে করেন অনেকে। সম্প্রতি জনসাধারণের তুমুল আগ্রহের প্রেক্ষিতে এলিয়েন সংক্রান্ত সরকারি নথি প্রকাশের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে মার্কিন ডিপার্টমেন্ট অফ ওয়ার সহ গোয়েন্দা বিভাগ ও সংস্থাগুলোকে এই নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মাদক পাচারের অভিযোগে পূর্ব প্রশান্ত মহাসাগরের আরও একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। কমপক্ষে 3 জনের প্রাণ গেছে এতে। এক্স হ্যান্ডেলে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড। প্রকাশিত হামলার ওই ভিডিওতেই দেখা যায় ড্রোনের সাহায্যে নৌযানটিতে হামলা চালানো হলে মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়। এটিকে মাদক পাচার বিরোধী অভিযানের সবচেয়ে সাফল্য বলেও প্রচার করছে ট্রাম্প প্রশাসন। তবে এমন দাবির পেছনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। গেল সেপ্টেম্বর থেকে এমন মোট 43টি হামলা চালিয়েছে ওয়াশিংটন। এই হামলায় প্রায় 150 মানুষ নিহত হয়েছে। উত্তর পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের এক গ্রামে
বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মোটরসাইকেলে করে সেখানে পৌঁছানো মাত্রই একের পর এক বাড়িতে আগুন দিতে থাকে দুর্বৃত্তরা। আতঙ্কে অনেকে পালানোর চেষ্টা করলে গুলি করে গ্রামবাসীদের অনেককে হত্যা করা হয়। শুক্রবার ভোর অবধি ভয়াবহ এই হামলা চলে। বেশ কিছু নারী শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়। এর কিছুদিন আগেই প্রায় 150 মোটর বাইক নিয়ে একদল সন্ত্রাসী গ্রামটিতে টহল দেয়। এই ঘটনা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। হামলা নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। গুলির শেল, মর্টার, এমনকি স্নাইপার রাইফেল ব্যবহার করে অভিনব এক বাদ্যযন্ত্র তৈরি করেছেন মেক্সিকোর এক শিল্পী। দীর্ঘ 14 বছরের চেষ্টায় 7000 অস্ত্র জোগাড় করে তৈরি করেছেন ডিজার্ম নামের বিচিত্র দর্শন এই বাদ্যযন্ত্র। মেক্সিকোর চরম অস্ত্র সহিংসতার বিরুদ্ধে শান্তির সুরে প্রতিবাদ জানাতে অভিনব এই শিল্পকর্ম তৈরি করেন ওই শিল্পী। এরই মাঝে বিশ্বের 5টি দেশের 15টি শহরে প্রদর্শিত হয়েছে অভিনব নকশার ডিজার্ম। রিনিঝিনি শব্দ তুলে বেজে ওঠা এই অদ্ভুত দর্শন বাদ্যযন্ত্রটি তৈরি গুলি, মর্টার শেল, ব্যারেল, এমনকি পুরোদস্তুর স্নাইপার রাইফেল, AK-47 এর মতো বিধ্বংসী সব সমরাস্ত্র দিয়ে। শুনতে আজব ঠেকলেও অস্ত্র সহিংসতার জন্য ব্যাপক পরিচিত মেক্সিকোতে ব্যতিক্রমী এই শিল্পকর্মের মধ্য দিয়ে এক অভিনব পন্থায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আর্টিস্ট পেদ্রো রেয়েজ। রাজধানী মেক্সিকো সিটিতে সেন্ট্রো দে লাস আর্তেস ইন মার্ভিস নামে আয়োজিত এক প্রদর্শনীতে নিজের এই অনন্য শিল্পকর্ম ডিসআর্ম তুলে ধরেন পেদ্রো। চরম মাদক সহিংসতায় জর্জরিত মেক্সিকোর সিউদাদ হুয়ারেস শহরের চোরাকারবারিদের আস্তানা থেকে জব্দ করা এসব অস্ত্রগুলো বহু কাঠখড় পুড়িয়ে সংগ্রহ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রস্তাব দেন অস্ত্রগুলো না গলিয়ে শিল্পের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিতে। এরপর দীর্ঘ 14 বছরের চেষ্টায় 7000-এর মতো অস্ত্র জোগাড় করে সেগুলোকে নানাভাবে জোড়া দিয়ে তৈরি করেন ডিজার্ম। আমরা তবলা ও বাঁশির পাশাপাশি তারের তৈরি যন্ত্র তৈরির জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি। এটি মূলত এমন এক উদ্যোগ যার মধ্য দিয়ে আগ্নেয়াস্ত্রের বিস্তার রোধের চেষ্টা চালাচ্ছি আমরা, বিশেষত যুক্তরাষ্ট্র থেকে যেসব অস্ত্র সরবরাহ করা হয়েছে। ধাতব বাদ্যযন্ত্রের কারিগর অন্যান্য সঙ্গীত শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করে যন্ত্রটি দাঁড় করান শিল্পী পেদ্রো। যন্ত্রটির স্বয়ংক্রিয় অংশটির ডিজাইন করে কোকল্যাব নামের আরেক মাল্টিমিডিয়া স্টুডিও। রোববার সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় প্রদর্শনীটি। অস্ত্রগুলো মেক্সিকোর সকল সহিংসতার বাস্তব চিত্র তুলে ধরে। দুর্ভাগ্যজনকভাবে এটি এমন একটি দেশ যেখানে অস্ত্রের দাপট তুঙ্গে। এমন সব অস্ত্র মেক্সিকোর মানুষের কাছে রয়েছে যা কোনোভাবেই এই দেশে থাকার কথা নয়। আমার মনে হয় বাদ্যযন্ত্রটি একসময় অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো। এই বিষয়টি বেশ বিষণ্ণ। এই কথাটি যখন মনে পড়ে তখন এগুলোর সুর শোনার সময় আরো বেশি মন খারাপ হয়ে যায়। এরই মাঝে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে ডিজার্মের অস্ত্রসুর। 5টি দেশের অন্তত 15টি শহরের কনসার্টে প্রদর্শিত হয়েছে যন্ত্রটি। অস্ত্রের মধ্য দিয়ে সুর ছড়িয়ে সহিংসতার বিরুদ্ধে এমন অনন্য প্রতিবাদের নজির এর আগে দেখা যায়নি পৃথিবীর কোথাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রাশিয়ার সাইবেরিয়া এলাকায় বরফ ধসে তলিয়ে গেছে পর্যটকবাহী একটি বাস। কমপক্ষে 7 জনের প্রাণ গেছে। বৈকাল হ্রদের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জমাট বাঁধা বরফ ভেঙে অন্তত 60 ফুট গভীর পানিতে তলিয়ে যায় বাসটি। জানা গেছে বাসে উপস্থিত সবাই চীনের নাগরিক ছিল। পর্যটক হিসেবে সাইবেরিয়ার বিখ্যাত লেক পরিদর্শনে এসেছিলেন সবাই। কোনো রকমে বাঁচতে সক্ষম হন একজন, উদ্ধার করা হয়েছে বাকিদের মরদেহ। এ ঘটনার জেরে এরই মাঝে আদালতে দায়ের করা হয়েছে মামলা, তদন্তও চলছে। শুধু মানব সমাজেই নয়, সন্তানকে পরিত্যাগের নজির রয়েছে বানরদেরও। তেমনই এক হতভাগ্য বানরছানার দেখা মিলেছে জাপানের এক চিড়িয়াখানায়। জন্মের পর তরুণী মা বানর তাকে পরিত্যাগ করে। দলের অন্যান্য বানরদের থেকে বঞ্চনার শিকারও হতে হয়। এ পরিস্থিতিতে তাকে একটি খেলনা বানর দেয় চিড়িয়াখানার কর্মীরা। এক পর্যায়ে সেটি হয়ে ওঠে তার একমাত্র সাথী। এর মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ছোট্ট বানরছানার করুণ কাহিনী। ছোট্ট এই বানরছানাটির নাম পাঞ্চ। প্রায়ই দলের বড় বানরদের হামলার শিকার হতে হয় তাকে। আপন বলতে আছে শুধুই কমলা রঙের এই খেলনা বানর। এটির সাথেই বেশিরভাগ সময় কাটে তার। গেল বছর 26 জুলাই জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় জন্ম হয় এই ম্যাকাক বানরের ছানাটির। প্রথমবার গর্ভধারণ করায় আর বাচ্চা পালনের অভিজ্ঞতা না থাকায় জন্মের পরপরই মা বানর তাকে পরিত্যাগ করে। তাই ছোট্ট বাচ্চাটির ভরণ পোষণের দায়িত্ব নেয় চিড়িয়াখানার কর্মীরা। তবে
তবে বানর ছানাদের সুস্থভাবে বেড়ে উঠতে মায়ের সহচর্য অত্যন্ত প্রয়োজন। তাছাড়া দলের অন্যান্য বানরের সাথে সম্পর্ক গড়ে তোলাটাও জরুরি, আর এ কারণেই সাথী হিসেবে খেলনা বানর দেওয়া হয় তাকে। জাপানি ম্যাকাকের বাচ্চারা জন্মের পর মায়ের শরীরে আঁকড়ে ধরে থাকে, এতে তাদের পেশি শক্ত হয়, পাশাপাশি নিরাপদ বোধ করে তারা। পাঁচকে তার মা পরিত্যাগ করায় আঁকড়ে ধরার মতো কিছুই ছিল না তার। তখন থেকেই বিভিন্ন জিনিস তাকে খেলনা হিসেবে দেওয়ার চেষ্টা করি আমরা। খুশির খবর, ধীরে ধীরে হারানো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে পাঞ্চ। মাঝে মাঝে দলের তরুণ বানররা তার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। তাদের সাথে খুনসুটি আর খেলা করতেও দেখা যাচ্ছে পাঞ্চকে। ইদানিং পাঞ্চ তার খেলনা বানরের সাথে কম সময় কাটাচ্ছে, দলের অন্য বানরদের সাথে মিশতে শুরু করেছে সে। এইভাবে চলতে থাকলে সে ধীরে ধীরে দলের সাথে মিশে যাবে। এমন দিন আসবে যখন তার আর খেলনার প্রয়োজন হবে না। দলে জায়গা না পেলেও বিশ্বের বহু প্রাণীপ্রেমীদের মন জয় করেছে এই পাঞ্চ নামের বানরটি। তার খেলনা বানরের সাথে খেলে বেড়ানোর মুহূর্ত সামাজিক মাধ্যমগুলোতে হয়েছে ভাইরাল। প্রতিদিন তাকে এক ঝলক দেখতে চিড়িয়াখানায় ভিড় করছে শত শত মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে অন্তত 3 জনের প্রাণ গেছে। শুক্রবার অস্ট্রিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্ট অ্যান্টন এম আর্লবার্গে এই ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে। পুরো তুষারস্তূপের নিচে চাপা পড়ে অন্তত 5 জন উদ্ধার কাজে তাৎক্ষণিকভাবে তৎপর হয় উদ্ধারকারী বাহিনীদের বেশ বড় দলের, পাশাপাশি জরুরি যানবাহন এবং হেলিকপ্টার। গুরুতর আহত 2 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও বাকি যে 3 জন নিহত হয়েছে তাদের পরিচয় জানা যায়নি। একই দিনে ওই এলাকায় আরও বেশ কয়েকটি তুষারধসের ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত পেরুর দক্ষিণাঞ্চল। অন্তত 2 জনের প্রাণ গেছে। দেশটির আরেকিপা শহরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা ভূমিধসের সৃষ্টি হয়। সড়ক বাড়িঘর তলিয়ে যায়, ভেঙে পড়ে বেশ কয়েকটি সেতু। ভূমিধসের ফলে খাদে পড়ে যায় একটি ট্রাক, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বহু বাসিন্দা। নিহতদের মাঝে বজ্রপাতের আঘাতে এক পুরুষ ও বন্যার পানিতে তলিয়ে প্রাণ হারায় আরেক বয়স্ক নারী। এ পর্যন্ত 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কয়েকটি এলাকায়। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।